সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হলো আজ শনিবার। ২৬টি রাজনৈতিক দল ও জোটের ১০০ জনের বেশি নেতা অংশ নেন এই সভায়। প্রধান উপদেষ্টা বলেছেন, এই সভার মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হলো অন্তর্বর্তী সরকারের। এদিকে রাজনৈতিক দলগুলো জানায় তারা সরকারের পাশে আছে, তবে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেখা গেছে রাজনৈতিক ভিন্নমত। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি, সংস্কারের ফয়সালা চায় জামায়াত। স্থানীয় সরকারের ভোট ও আওয়ামী লীগ নিষিদ্ধে গুরুত্ব অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। অন্তর্বর্তী সরকার সুপারিশ তৈরি করলেও সংস্কার করবেন রাজনীতিকরাই। দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বললেন, ঐক্যমত ছাড়াও কোনো মুক্তি নেই। জাতীয় নির্বাচনে ১.৫ কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা। সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি, বলছেন বিশ্লেষকরা। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। আমরা আলোচনায় আসি। প্রথমেই বাবুল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথম অধ্যায় শেষ করে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। প্রথম অধ্যায়ে সরকার কতটা সফল ছিল বলে মনে করেন, এবং দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সংস্কারের যেই উদ্যোগগুলো সরকার নিতে যাচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেইগুলো কতটা সফল হবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক সারোয়ার তুষার সহ আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। হ্যাঁ, প্রথম ৬ মাসের মূল্যায়ন যদি আপনি করেন, হ্যাঁ, সফলতা ব্যর্থতা মিলিয়েই সরকারের অবস্থান বা অর্জন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তার সরল স্বীকারোক্তি যে যে তিনি আসলে এই কাজের মানুষ না। তিনি ব্যক্তিগতভাবে স্মরণীয় বরণীয় মানুষ জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে, কিন্তু রাজনীতি রাষ্ট্রাচার এগুলো তো ভিন্ন ব্যাপার। এগুলোর জন্যে শিক্ষা লাগে, অভিজ্ঞতা লাগে, প্র্যাকটিক্যাল ফিল্ডের দীর্ঘদিনের লাগে। তো সেটা ওনার নাই, এটা তো সত্য। উনি উনি নিজেও সেটা বলেছেন, যেই কারণে তারপর একটা বিধ্বস্ত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়েও উনি দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, একটা ফ্যাসিবাদী রিজিম ১৫ বছর দেশকে শাসন করেছে। তার শেকড়, তার অস্তিত্ব পরতে পরতে ছড়ানো ছিল। সেটা পরিষ্কার করে একটা সুন্দর সুষ্ঠু দেশ রাষ্ট্র গঠন করা একটা সহজসাধ্য ব্যাপার না। এটা যেমন সত্য। আর ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস একজন তারকাখচিত ব্যক্তিত্ব, তারকা ব্যক্তিত্ব হলেও উনার ক্যাবিনেটে এমন সব মানুষ আছেন যাদের নিয়ে অনেক বিতর্ক আছে। তাদের কাজের গতি বা তাদের এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাদের অবস্থান যায় কিনা সেরকম প্রশ্নও আছে, বা নানান ধরনের এনজিও ব্যক্তিত্ব বা অঞ্চলপ্রীতি এই ধরনের অভিযোগ আছে। কিন্তু সব মিলিয়ে আমরা যেটা বলছি যে হাসিনা যে পালিয়ে গেল, আমরা ফ্যাসিবাদী রিজিম থেকে আমরা মুক্তি পেলাম, অনেক সমস্যা সমাধান হয়নি, অনেক আকাঙ্ক্ষার ব্যত্যয় আছে। এই ৬ মাস আমরা একেবারেই কম সময় মনে করছি না। অনেক আকাঙ্ক্ষার ব্যত্যয় আছে। জিনিসপত্র দ্রব্যমূল্য যেটা মানুষের কশাঘাতে জরাজীর্ণ, জীবন অতিষ্ঠ, সেই বিষয়গুলো এখন পর্যন্ত ভালো কোনো মানে খবর বা ভালো কোনো রেজাল্ট আমরা পাইনি এখন পর্যন্ত। মানুষ অনটন আছে, অভাব আছে। তারপরে এই বিদ্যমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার একটা মারাত্মক অবনতিশীল বাস্তবতা আছে। সরকারের প্রশাসন যন্ত্রকে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে আওয়ামী আমলের মতো খুন, গুম, গুলি, ভয়ের আতঙ্ক বাংলাদেশে নাই। আমরা এই যে প্রাণ খুলে কথা বলছি কোনো আতঙ্কহীন পরিবেশে, ভয়হীন পরিবেশে। প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সকল মানুষের কথা শুনছেন। একটা রাজনৈতিক সহাবস্থান আছে। কেউ অন্যায়ভাবে কারো উপর জুলুম হবে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে, এরকম কোনো কথা শুনি না, বা মারাত্মক কোনো দুর্নীতি, লুণ্ঠন, এইসব খবরও আমরা পাইনি। হ্যাঁ, তাদের অনভিজ্ঞতার কারণে হোক, যাই হোক, তাদের কিছু দুর্বলতা অবশ্যই দৃশ্যমান হয়েছে, যেগুলা পরিপূরণে তারা কাজ করতে পারত কিন্তু করেনি। এই জায়গাটা একটা ব্যত্যয় আছে, ভুল আছে। এটা একটা দিক আছে। আর তাদের সাফল্য যেমন আছে সেটা তো আমি বললামই।
তো প্রথম 6 মাসে তারা যেটা করলো, তো আমরা মোটামুটি স্যাটিসফাই। আরও দ্রুততার সাথে এই কাজগুলো হওয়া উচিত ছিল, তাদের সময় যেহেতু কম। জি, ধন্যবাদ। সৈয়দ তুষার, আপনার কাছে আমার একই প্রশ্ন যে এই দ্বিতীয় অধ্যায়ে যে প্রবেশ করলো আজকে থেকে বাংলাদেশ বা অন্তর্বর্তী সরকার, সেখানে প্রথম অধ্যায়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং দ্বিতীয় অধ্যায়ে যে সংস্কারের যে বাস্তবতা, সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, সেটা কতটুকু সফল হবে, কিভাবে সফল করা যায়, সে বিষয়ে আপনার কি মতামত? আপনাকে ধন্যবাদ এবং শ্রদ্ধেয় বাবুল ভাই, তাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথম পর্ব যদি বলি এই 6 মাসকে, তাহলে এই 6 মাসে এই সরকারের অনেকগুলো আমরা প্রচুর সমালোচনা কিন্তু করেছি, নানাভাবে করেছি, রাজপথে, টকশোতে। কিন্তু এটা স্বীকার করতে হবে যে এই সরকারের সাফল্যগুলোকে একেবারে ইগনোর করা যাবে না, যেহেতু বাবুল ভাই খুব ঠিকভাবে বলেছেন যে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না যারা এই গভর্নমেন্টে আছে। সেইটা যদি আপনি বাস্তবতা যদি আমলে নেন, তাহলে তারা যেটা করেছে, এই সরকার অন্তত দেশকে একটা গৃহযুদ্ধের মুখে পড়তে পারতো, সেখান থেকে রক্ষা করা থেকে শুরু করে, অবশ্যই এখানে রাজনৈতিক দলগুলোরও তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে এবং ঠান্ডা থেকেছে, এটারও একটা ভূমিকা আছে। কিন্তু সরকারেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে তারা দেশে প্রতিহিংসার রাজনীতিকে প্রমোট করতে দেয় নাই। সরকারের তরফ থেকে আপনি দেখবেন অনেকগুলো ঘটনায় সরকার নিজে নিন্দা জানিয়েছে। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে সরকারের আমরা যেটা আরও দ্রুত অ্যাকশন চেয়েছি, সেই ক্ষেত্রে তারা দ্রুত অ্যাকশন নেয় নাই। জনগণের মধ্যে নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা থাকবেই। কিন্তু যেটা দুর্নীতি, লুটপাট, এগুলো এখন হচ্ছে না, গুম হচ্ছে না দেশে। তারপর হচ্ছে কথা বলছেন আপনি, এই জন্য আপনাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে একটা কোনো কালাকানুনে, সেটা এখন নাই। তারপর আপনার ক্রস ফায়ার নাই, যদিও এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হেফাজতে মৃত্যুর কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা সিগনিফিকেন্টলি কম। আমরা চাই না একটা এই ধরনের ঘটনা ঘটুক, আমরা চাই না। তবু এটা অন্যান্য আগের পরিস্থিতির তুলনায় যখন ধরুন আপনি যদি সরকারের কাউকে জিজ্ঞেস করেন যে এরকম ঘটনা ঘটছে, তারা কিন্তু এটা অস্বীকার করছেন না, তারা বলছেন যে এটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, গত 6 মাস আগের পরিস্থিতি সাথে তুলনা করলে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। কিন্তু আমরা মনে করি যে আমরা কোনো পারফেক্ট অবস্থায় নাই। স্পেশালি আমাদের আমলাতন্ত্র থেকে শুরু করে স্টেটের কাঠামোর মধ্যে এখনও আগের ফ্যাসিবাদী এলিমেন্ট আছে, যেটা আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। এই সরকারের সবচেয়ে ঐতিহাসিক যে গুরুত্বটা আমি দেখি, সেটা হচ্ছে যে সংস্কার বলতে বাংলাদেশের স্টেট ইনস্টিটিউশনস, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, পুলিশ প্রশাসন, এগুলোর সংস্কারে এই সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে কমিশন গঠনটা ছিল একটা প্রধান উদ্যোগ। সেই কমিশনগুলো তাদের প্রস্তাবও দিয়েছে, সুপারিশও দিয়েছে। এখন কতটুকু বাস্তবায়ন হবে না হবে সেটা তো আসলে একটা ঐক্যমত্যের ব্যাপার। কিন্তু এই যে এইগুলো ঘটেছে, আপনি কমিশনের রিপোর্টটা পর্যন্ত আমরা আসতে পারলাম, এগুলো কিন্তু হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে আছে, থেকে গেল। ফলে এটার ভিত্তিতে কিন্তু ভবিষ্যতেও এই প্রয়োজনটা যদি এইবার সম্পূর্ণ না করা যায়, ভবিষ্যতে এটার প্রয়োজনীয়তা থাকবে, এবং এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে। আজকে দ্বিতীয় দফায় যেটা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, আমি মনে করি এখন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই চার্টারের কথা, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেখানে সবাই মতামত দিয়ে এই যে 6টা-7টা কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টগুলো থেকে আপনি একটা সিঙ্গেল ডকুমেন্টে আসবেন, এবং যেটা স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে, এরকম 3টা ধাপে আমাদেরকে সম্পন্ন করতে হবে। স্বল্প মেয়াদ, মধ্যমেয়াদগুলো এই সরকারই করবে, দীর্ঘমেয়াদগুলো করতে হবে নির্বাচিত সরকারকে। এই যে রোডম্যাপটা দিকে যে আমরা আছি, এখন পর্যন্ত সকল রাজনৈতিক দল তারা প্রকাশ্যে বলছে যে তারা এই সরকারকে সহযোগিতা করবে। তো সেটা একটা গুড সাইন। এখন আমাদের সবাই মিলে টেকনিক্যাল যে কিছু দ্বিমত আছে বিভিন্ন পক্ষের মধ্যে, সেটাকে আমাদেরকে সেরে ফেলতে হবে। জি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে কি আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাসে সরকারে তো কিছু ছাত্র উপদেষ্টা ছিল, এর বাইরে একটা প্যারালাল গভর্নমেন্টের মধ্যে কোনো বডি বা কোনো ছাত্র কাজ করেছে, এমন কি আপনার কখনো মনে হয়েছে? যেমন ধরুন যে ইজতেমার আগে সেই সেই ঝামেলা মেটাতে 2জন ছাত্র চলে যাচ্ছেন, কিংবা যে কোনো ঝামেলা মেটাতে 2জন ছাত্র চলে যাচ্ছেন, এটা প্যারালাল গভর্নমেন্টের মতো কি কেউ কাজ করে? না, এটাকে প্যারালাল গভর্নমেন্ট হিসেবে না দেখাটাই ভালো হবে। বরং আপনি এটাকে এভাবে দেখা উচিত, যেহেতু পুলিশ প্রশাসন সহ আমলাতন্ত্র, আমরা কিন্তু প্রতিনিয়ত খবর পাই যে পুলিশ প্রশাসনের ভেতরে তাদের কমান্ড সিস্টেমটা এখনো রিস্টোরড হয় নাই। এখনও পুলিশকে তারা নিষ্ক্রিয় থাকে কিংবা কাজ করতে চায় না। তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থান তো একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন বাংলাদেশের ইতিহাসে, এই 24 সালে এই গণঅভ্যুত্থানটা ঘটার পরে এর মধ্য দিয়ে অর্গানিকভাবে কিছু নেতৃত্ব তৈরি হয়েছে, ছাত্র নেতৃত্ব, তাদেরকে সারা দেশের মানুষ ভরসা করে। তো যেহেতু পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র এখনও পুরোপুরি অ্যাক্টিভ হয় নাই, সেক্ষেত্রে যদি এরকম উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বা সকল পক্ষকে বোঝানো, যেহেতু তাদের গ্রহণযোগ্যতা আছে এবং তারা এরকম একটা বড় পরিসরে যেতে পারছে, তারা গেলে পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, তাদেরকে এটা পাঠালে এটা খুব বেশি আমি সমস্যার দেখি না। এবং এটা আলাদা করে সরকারের বাইরে সরকার বা সরকারের ভেতরে সরকার এরকমও মনে হয় না। সরকার তার মতো করে করছে, এর বাইরে ছাত্ররা তাদের যে জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার বা কমিটমেন্ট, সেখান থেকে তারা এই পরিস্থিতিতে কিছু কিছু কাজ করার
কথা ভাবছে, সেটা আপনার আমি বলবো যে আপদকালীন। কিন্তু এই পরিস্থিতিটা হয়তো সামনে আপনাকে এরকম করতে হবে না, সরকার এই সকল কিছু সামলাতে পারবে। মানে এটা একটা মানে এক্সটার্নাল বডি গভর্নমেন্টের বাইরে সেটা পরিস্থিতিগুলো ছাত্ররা তো- সামাল দিচ্ছে, এটা কি ছাত্র- আসলে খুব বেশি ভালো মানে রাষ্ট্রের একেবারে পাটাতন তৈরি খারাপও না, ক্ষেত্রে? এখন পর্যন্ত এটা একেবারে খারাপও না। বাংলাদেশে ধরা যাক এই যে হাসনাত, যখন ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারি লাগলো, এরকম মারামারির ক্ষেত্রে আপনি কখনো দেখেছেন যে ছাত্র নেতা সে দুই গ্রুপের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে? এটা বাংলাদেশের নতুন ঘটনা। সে তো তার জীবনের জন্য একটা ঝুঁকি নিয়েছে। তো এটা আমি বলবো যে ছাত্ররা যে এখনো জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের সমস্যাগুলো মেটাতে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস হিসেবে আমাদেরকে এখনও দেখতে হবে। কারণ আমরা সরকারি ছাত্র সংগঠন বা এরকম ছাত্রলীগ যারা পাওয়ারফুল, তাদেরকে আমরা সবসময় দেখেছি জনগণের উপর একটা ক্র্যাকডাউন চালানো ছাড়া তাদের অন্য কিছু করার থাকে না। ছাত্রলীগ, যুবলীগ তারা সাধারণত এটাই করে। সেখান থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যে বিভিন্ন উদ্বুদ্ধ পরিস্থিতিতে গিয়ে ভূমিকা রাখছে, এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখতে চাইবো। জি, বাবুল ভাই, আপনিও কি এটা কি ইতিবাচক হিসেবে দেখেন কিনা? এই যে একটা মানে এক্সট্রা বডি গিয়ে অনেক ঝামেলা মেটাচ্ছে, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় খবর এসেছে যে অনেক চাঁদাবাজের হাত বদল হয়েছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের আমলে, এবং যেখানে আওয়ামী লীগ ছিল সেখানে বিএনপি হয়েছে, এরকম নানা খবর আমরা পেয়েছি। কারণ বাজারের সিন্ডিকেটের কথাও খবর এসেছে। এই বিষয়টাতে আপনার কি মতামত? মানে বিএনপি তো একটা বিশাল রাজনৈতিক দল, তাদেরও আসলে অনেক বেশি সাহায্য করার জায়গা ছিল অন্তর্বর্তী সরকারকে। না, হ্যাঁ, আপনি যেটা বলেছেন সব ক্ষেত্রে সেটা ঠিক না। শোনেন, চাঁদাবাজি তো শাশ্বতকাল থেকেই এই ধরনের কালচার আমাদের দেশে আসে, এটা তো অসত্য না। কম আর বেশি সবসময় এটা ছিল। তবে এটা আমাদের থাকুক, এটা আমরা কাম্য। আমাদের একটা ভদ্র সমাজে, গণতান্ত্রিক দেশে এই কালচার বা এই অভিযোগটা মানে অনাকাঙ্ক্ষিত। তবে আপনি খেয়াল করবেন যে শুধুমাত্র রাজনৈতিক দল, হ্যাঁ, এই অভিযোগ আপনি যেটা বলেছেন শুধু বিএনপির ক্ষেত্রে না, এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই আছে কম আর বেশি। ইভেন বৈষম্যবিরোধী ছাত্রদের নামেও এই অভিযোগ আছে। আপনি যদি গুগলে এখন সার্চ দেন অসংখ্য নিউজ আচ্ছা, পাবেন। হ্যাঁ, যে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, বিএনপি পরিচয় চাঁদাবাজি, বা জামাত পরিচয় চাঁদাবাজি, থানায় হামলা করে কে আসামি ছিনিয়ে নেওয়া, এই ধরনের ঘটনা হ্যাঁ পাবেন আপনি। তবে এগুলো কোনোটাই কাম্য না, কোনোটাই কাম্য না। আর আমার দলের যে বিষয়টা আপনি বলেছেন, শোনেন, আমার একটা বড় দল, এটা আপনি অস্বীকার করলে চলবে না। টেকটাপ থেকে তেঁতুলিয়া আমার একেবারে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার কর্মী আছে। এখন কোন কর্মী কোথায় কি করছে এটা করে না সেটা না, আবার ক্ষেত্র বিশেষে এটাকে ফুলিয়ে ফাঁপিয়েও বলা হয়। একটা রিজিম ছিল 15 বছর, 16 বছর, সেই রিজিমে এরকম হয়েছে যে আমার ঘর বাড়ি ক্ষমতার জোরে আপনি দখল করেছেন, বা আমার পুকুরটা দখল করে, আমার দোকানটা দখল করেছেন। এই রিজিম পরিবর্তনের পরে তারা পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার দোকানটা বুঝে নিতে যাব, এটাকেও আপনি যদি দখলবাজি হিসেবে দেখেন, এরকম ঘটনাও আছে বাংলাদেশে। এরকম ব্যাংক দখলের মানে ব্যাংক পুনরুদ্ধারের ঘটনাও কিন্তু বাংলাদেশে আছে, সেটা আপনারা বেশি করে বলেন না। আবার এমন আমি ঘটনা, বলছি, আমি একটা ঘটনা বলি, যেমন এমন ঘটনাটা ঘটেছে যে যেমন মুন্সিগঞ্জে সম্ভবত বা মাওয়া রোডের ওইদিকে মুন্সিগঞ্জে, যে থানার মধ্যে থেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা ওসির রুম থেকে। না, আমি বলছি তো আছে তো এরকম। এটা বিএনপির বিরুদ্ধে আপনি বলতে পারবেন, জামাতের বিরুদ্ধে বলতে পারবেন, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে মোটা দাগে অভিযোগে আছে। আমি সেটাই বলছি, নাই সেটা বলছি না আমি। তবে একসময় যে রাষ্ট্রের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তাদেরকে প্রমোট করা হয়তো, প্রোটেকশন দেওয়া হয়তো, আমরা সেটা দেই না। কথাবার্তা পরিষ্কার। হ্যাঁ, প্রথম দিন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য, আপনি যদি শুনেন ম্যাডামের দেশনেত্রীর বক্তব্য, যে আইন আপনার হাতে তুলে নেবেন না, কোনো অন্যায় অনিয়মের সাথে জড়িত হবেন না। আর একটা কথা উনি বলেছেন যে বিজয়ের গৌরব তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে। তো এখন আপনি বলছেন তারপরে হয়েছেও, এটাও সত্য। বা আপনারা যেভাবে বলছেন ওইভাবেও হয়নি। হ্যাঁ, তাহলে 3 দিন সরকার ছিল না বাংলাদেশে, বৃহত্তম রাজনৈতিক দল আমরা বিএনপি ছিলাম। ওবায়দুল কাদেররা তো বলতো যে 10 লক্ষ লোক এক রাতের ভিতরে নাকি মারা যাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হইলে। আপনারা কি সেরকম খবর পেয়েছেন? বরং এরকম খবর পেয়েছেন যে আমরা জেগে জেগে আমাদের কর্মীরা সারা দেশে ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ এগুলো পাহারা দিয়েছে এবং ওইখানে নামাজ পড়ে, ফজরের নামাজ। এই ঘটনাও নজিরবিহীন কিন্তু বাংলাদেশে, একেবারে সরকারবিহীন অবস্থায় টোটাল পুলিশ প্রশাসন পালিয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তারা যদি দায়িত্বশীল না হইতো তাহলে কি একটা মহাকাণ্ড ঘটে যেতে পারতো। আমি যেটা বলছি যে আপনি খবর নিয়ে দেখেন কত শত নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, কত শত, এবং কাউকে ফ্রম টপ টু বটম কাউকে জিরো টলারেন্স কিন্তু পার্টির পক্ষ থেকে। হ্যাঁ, তারপরেও আপনি বলবেন বিএনপি সরকার কি করছে, এই ক্ষেত্রে আমি সরকারকে দোষারোপ করব। আমরা মামলাও করেছি দলের পক্ষ থেকে আমার দীর্ঘদিনের পোরকা কর্মীর বিরুদ্ধে, এবং আমার দলের শীর্ষ নেতা বলে দিয়েছেন যে বিএনপির নামে কেউ যদি অন্যায় অনিয়ম বা চাঁদাবাজির সাথে জড়িত হয় আপনার ধরে বেঁধে পুলিশে খবর দিবেন, আমরা বলেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আমি কি বলেছি যে আমার নামে যদি কেউ অন্যায় করে আপনি ধরবেন না? আমি কি সরকারে আছি না আমি কারো বদলি করে দিচ্ছি না কি করছি?
তো সেই জন্য দায়টা শুধু আমাদের দিলে হবে না, দলীয়ভাবে আমরা এগুলো প্রশ্রয় দিই না। অন্যায়ের দায় ব্যক্তির, এটা দলের না। দল যদি প্রশ্রয় দেয় তখন আপনি দলের বলতে জি, পারবেন। ধন্যবাদ। সরোয়ার তুষার, আমি আজকে সারাদিনই ঐকমত্য কমিশনের যে সভা তার বাইরে আসলে কাভার করেছে পুরোটা ঘটনা, এবং দেখেছি যে সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি বিষয় বিশেষ করে অনেক বেশি ভিন্ন মত দেখা যাচ্ছিল। সেটা হচ্ছে যে জাতীয় সরকারের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। কেউ কেউ বলছিল যে এটা মানে গৃহযুদ্ধ এনে দিবে স্থানীয় সরকার নির্বাচন, আবার কেউ কেউ বলছে যে এটার প্রয়োজন আছে। যেমন আমি গণ অধিকার পরিষদ আমি শুনেছি যে তারা বলেছে প্রয়োজন আছে। জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচনের কেন আসলে প্রয়োজন মনে করে জাতীয় নির্বাচনের আগে? আপনি ঠিকই বলেছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই ব্যাপারে যে একটা ঐক্যমত্যের জায়গায় আছে সেরকম না। অনেক রাজনৈতিক দল মনে করছে যে এখনই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এই যে পুরো প্রশাসন এখন জনপ্রতিনিধিহীন, এটা এভাবে থাকতে পারে না। এবং আসলে এই নির্বাচন কমিশন সহ এই প্রশাসন কতটা নিরপেক্ষ এবং কতটা, কারণ এই প্রশাসন তো আসলে আগের প্রশাসনই, মানে লার্জলি বলতে গেলে আগের প্রশাসনই, তারা কতটুকু নিরপেক্ষ আছে সেইটা যাচাই করার জন্য মানে পরীক্ষামূলকভাবে কয়েকটা জায়গায়, অন্তত পুরো দেশে আমরা একসাথে নির্বাচন দিতে বলি নাই, আমরা বলেছি পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখা যেতে পারে যে জাতীয় সরকার নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি এখন আছে কিনা। কারণ আমরা তো একটা জাতীয় নির্বাচন দেওয়ার তো একটা চাপ আছে, সেটা দিতেও হবে। কিন্তু তার আগে স্থানীয় সরকার এখন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে যাচাই করবে জাতীয় সরকার নির্বাচন দেওয়ার পরিস্থিতি আছে কিনা। না, আপনি অন্তত টের পাবেন যে আপনাকে যে সময় আপনি জাতীয় সরকার নির্বাচন করতে চান সেই সময় করার ক্ষেত্রে আপনার কি কি ঘাটতি আছে এবং কি কি আপনাকে ঠিক করতে হবে, সেটা তো আপনি জানতে পারবেন এই সময়ের মধ্যে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়। এবং এই স্থানীয় সরকার নির্বাচন দিলে আপনার জনগণেরও একটা, আমি বিভিন্ন জরিপে আমি দেখেছি, যেমন পার্বত্য চট্টগ্রামের 81% জনগণ এখনই চায় যে স্থানীয় সরকার নির্বাচন হোক, অন্যান্য জায়গায় 60% 61% জনগণ বলছে এখনই নির্বাচন হোক। শুধুমাত্র বিশেষত বিএনপির দিক থেকে একটা প্রবল বিরোধিতা আছে, এর বাইরে অন্য মানে বেশিরভাগ মানুষই কিন্তু বা বেশিরভাগ পক্ষই কিন্তু এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশন বলছে যে এই মুহূর্তে নির্বাচন দেওয়া যেতে পারে, সরকারেরও সেরকম একটা চাওয়া আছে। ফলে আমরা কয়েকটা জায়গায় নির্বাচন দিয়ে চেষ্টা করছি না কেন, করলে অসুবিধা কি? তারপর যদি দেখা যায় যে না এটা এখন কাজ করছে না, তাহলে হবে না স্থানীয় সরকার নির্বাচন। আজকে আন্দালিব রহমান পার্থ স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে জোরালোভাবে বলেছে যে এটা কোনোভাবেই কামনা, 12 দলীয় জোট বলেছে যে গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে এবং মানে সকল কথাকে আমরা দায়িত্বশীল কথা হিসেবে নেব না। এই যে গৃহযুদ্ধের কথাটা, এটা খুব দায়িত্বশীল কথা না। তারপর হচ্ছে আরেকজন, আমি এই মুহূর্তে নাম মনে নেই, বিএনপির নেতা, তিনি বলেছেন যে যারা এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী। এটা তো সেই আওয়ামী লীগের রাজনীতি করলেন আপনি, মানে একটা দাবি, সেটার পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু আমি অমুক জিনিসটা চাইছি বলে আমি কি স্বাধীনতা বিরোধী? আমি তো মনে করি যে এখন স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। ফলে এই জিনিসগুলো আসলে ভুল বোঝাবুঝি আরো বাড়ায়। কেন আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই সেটা আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করেছি। গতকাল সম্ভবত বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন যে এটা আসলে জাতীয় নির্বাচনকে পেছায় দেওয়ার একটা পায়তারা। না, এটা বিএনপি তো যে কোনো কিছুকে এভাবে দেখছে, কারণ তারা যেহেতু জাতীয় সরকার নির্বাচনটাকে এখন প্রধান করে দেখে। অন্য আমরা ইভেন সংস্কার ক্ষেত্রেও তারা এটা বলেছে, রাজনৈতিক দল হতে চাচ্ছে সেটার ক্ষেত্রেও তাদের অনেক সন্দেহ আছে। তো এরকম আমরা তো পুরো জিনিসটাকে বিএনপিকে কেন্দ্রে রেখে এই পুরো বাংলাদেশের পরিস্থিতিটাকে বুঝতে চাইবো না যে বিএনপির যেটা দাবি, দলীয় দাবি, এটা ঠিক দাবি, বাকি যে যা চাইবে সেটাই হচ্ছে কোনো না কোনো মাত্রা ষড়যন্ত্র, কোনো না কোনো মাত্রা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা। এইভাবে তো আমাদের দেখা উচিত হবে না। এই পুরো পরিস্থিতির মধ্যে বিএনপি একটা পার্ট, তাদের কিছু দলীয় দাবি আছে, এর বাইরেও জাতীয় স্বার্থে আরও অনেকে অনেক দাবি করছে, সেগুলো যাচাই বাছাই হওয়া দরকার। এবং বিএনপিকেও কোনো কোনো ক্ষেত্রে, যেমন বিএনপি যা যা বলেছে এই লাস্ট 2-3 মাসে, সরকার কিন্তু সবগুলোই মেনেছে বা মানতে বাধ্য হয়েছে। তো একটা দল একটা জিনিস চাচ্ছে বলে এবং সেটাই হবে এবং সেটাই হচ্ছে রাইট ট্র্যাক, বাকি যারা যা বলছে সবই হলো রং ট্র্যাক, এটা তো ঠিক না। মানে বাকি সবারও পজিশন আছে, অবস্থান আছে, তারা কেন বলছে সেটার পেছনে যুক্তি আছে, সেগুলো শোনা উচিত। জি, আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আসলে স্থানীয় সরকার নির্বাচনকে এই কারণেই চান যাতে আপনাদের নতুন দল, একটি উঠতি দল, সেটা গোছাতে সহযোগিতা হবে। আমাদের কি এখন প্রার্থী আছে দেওয়ার মতো যে আমাদের এতে সুবিধা হবে? আপনার প্রার্থী দেবেন না? যাতে আমরা প্রার্থী দেবো। আমরা কি বিএনপির কি স্থানীয় মানে ধরুন এই মুহূর্তে স্থানীয় সরকার হচ্ছে, তো বিএনপির কি প্রার্থীরা প্রস্তুত নাই? বিএনপি প্রার্থীরা আরো বেশি প্রস্তুত, যারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, মানে তাদের যারা স্থানীয় নেতা, তারা আরো বেশি প্রস্তুত আমাদের তুলনায়। আমরা একটা নতুন দল, স্থানীয় সরকার আপনি দেবেন, আমরা প্রার্থী খুঁজবো, আমাদের তো রেডিমেড প্রার্থী নাই, প্রার্থী খুঁজবো, তারপর তাকে পারলে দেবো, কিংবা কোথাও আমরা দিতে পারবো না, আমাদের তো এইটা ঘটবে। বিএনপির তো সর্বত্র তাদের প্রার্থীরা প্রস্তুত আছে। আপনি যদি 1 মাসের মধ্যে ইলেকশন দেন, তারা 1 মাসের মধ্যে ইলেকশন কমপ্লিট, 20 দিনের মধ্যে ইলেকশন দিলে 20 দিনের মধ্যে মানে একটা নিজের পক্ষে পরিস্থিতি নিয়ে আসার মতো সক্ষমতা তাদের আছে। কিন্তু তারা তাদের যেটা জাতীয় রাজনীতি আর কি, মানে দলীয় যে জাতীয় পর্যায়ে তারা যে রাজনীতিটা করতে চাচ্ছে, সেটার হিসাব নিকাশ অনুযায়ী তারা এখন মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হওয়া উচিত না। তা আমরা মনে করি যদি জাতীয় সরকার নির্বাচনটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার অধীনে হয়, তাহলে তো স্থানীয় সরকার নির্বাচনও সেটা হওয়া উচিত। আপনি দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করলে কি হলো? আগে তুষারের কথা শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে যে বিএনপির তো খুব মানে সক্ষমতা আছে স্থানীয় পর্যায়ে, তো আপনারা তো খুব দ্রুতই আসলে
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবেন, তাহলে আপনারা কেন আসলে জাতীয় নির্বাচন? আচ্ছা, আপনি কি কারণে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন? আপনি বলতেছেন আপনার সংস্কার হয় নাই, আপনি বলতেছেন আপনি প্রস্তুত হইতে পারেন নাই, আপনি বলতেছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুলিশ অ্যাক্টিভ হয় নাই। একটা স্থানীয় নির্বাচন আপনি কত বড় দক্ষযজ্ঞ কাণ্ড, ডু ইউ নো অ্যাবাউট ইট? জাতীয় নির্বাচনের চাইতে কত বড় এনগেজমেন্ট আপনি জানেন? তাহলে আপনি সেইটা করতে পারবেন না, আপনি জাতীয় নির্বাচন কেন করতে পারবেন না? বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন করলে সরকারি প্রভাব থাকবে। আচ্ছা, সরকারি প্রভাব একবার আপনি নাই মুক্ত যদি করেন, আপনার কথা ধরে নিলাম, তাহলে প্রত্যেকবার যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, প্রত্যেকবারই কি আপনি এরকম একটা অন্তর্বর্তী সরকার খাড়া করে তারপরে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করবো? এটা কোনো সলিউশনের কথা হইতে পারে? বরং মানুষ যদি এটা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচন করে ওই যে রাজনৈতিক দল কথা করা হচ্ছে না, সেই রাজনৈতিক দলের একটা বলয় তৈরি করবার জন্য ওই যে প্রার্থী নাই, সরোয়ার তুষার যেটা বললো, বিএনপিকে ব্লেম করলো, বিএনপি সব কথা নিয়ে গেছে। বিএনপি তো বলছে 5ই আগস্ট 1 বছর হবে, তার মধ্যে নির্বাচন দেন, দিয়েছেন আপনারা? দেননি তো। বিএনপি সব কথা অধিকাংশ কথাই মেনে নিয়েছে। রাষ্ট্রপতি অপসারণ, জুলাই না, প্রক্লেমেশন। না, রাষ্ট্রপতি অপসারণ আমরা বিরোধিতা করিনি, আমরা বলছি এটা অসাংবিধানিক প্রক্রিয়া। সংবিধান সংস্কার বা সংবিধান সব ঠিক আছে। কি আপনি যদি জাতির জন্য আমাকে কনভিন্স করেন, সেটা আমার কথা একার হবে, কারণ অনেক রাজনৈতিক দল সেটা বলেছে, আমি সেটা বলছি না। আপনি যেটা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আপনি করতে চান আগে, তো আপনার জাতীয় নির্বাচন করতে আপনার কি অসুবিধাটা কি? এখন মানুষ যদি মনে করে যে এই যে কয়েকদিন আগে কমিশনার, কিছুদিন আগে মাস দুয়েক আগে কমিশনারদের ডাকা হলো না ফ্যাসিস্ট শক্তির, যে আপনারা আমাদের শক্তি দিবেন, সাহস দিবেন, এই যে যারা পতিত কমিশনার যাদেরকে ভেঙে দেওয়া হয়েছে পৌরসভা, সেই সব কমিশনার, এটার মধ্যেও তো মানুষ অসৎ উদ্দেশ্য খুঁজতে পারে, বা মানুষ, এটাও তো বাস্তবতা। আপনারা ফ্যাসিস্টদের বিচার করবেন, ফ্যাসিস্টদের বিচার করবেন। আমি শেষ করি কথাটা। আপনারা ফ্যাসিস্টদের বিচার করবেন, স্থানীয় সরকার নির্বাচনে কি হয় আপনি জানেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, এই যে পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, নির্বাচনের সময় সমস্ত আওয়ামী লীগের লোকের যারা আছে, চিহ্নিত আওয়ামী লীগের, এদেরকে আপনি ডেকে ডেকে এনে ভোটের জন্য আপনি ভোটের বাস্তবতা হালাল করে দিবেন। এই পরিবেশ হবে বাংলাদেশে, হয়েছে তো। হ্যাঁ, আপনি যে বিচারের কথা বললেন আওয়ামী লীগের অন্যায়, আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচন মানে ফ্যাসিস্ট শক্তিকে দ্রুততম সময়ে প্রতিষ্ঠা করা, এটাই আমরা মনে করছি। একই কথা, একই প্রশ্ন, যে আওয়ামী লীগ তো আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের যদি আমরা ইকুয়েশনটা দেখি স্থানীয় পর্যায়ে বা একদম আঞ্চলিক পর্যায়ে, তাহলে তো আসলে এভাবে আওয়ামী লীগ বা বিএনপি, আপনি আর আওয়ামী লীগ বিএনপি আলাদা করতে পারবেন না তো, করা সম্ভব স্থানীয় সরকার নির্বাচন। সেক্ষেত্রে তো আসলে আপনারা যেটা চাচ্ছেন যে আওয়ামী লীগকে মানে ফ্যাসিস্টের যেটা পুনর্বাসন না হয়, সেক্ষেত্রে তো অনেক বড় একটা পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে। না, আমার সেরকম মনে হয় না। বরং এখন যেটা ঘটছে সারা দেশের, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাই, তো তারা কিন্তু বিভিন্ন দলের ভেতরে ঢুকে যাচ্ছে, বিভিন্ন দলের ভেতরে ঢুকতে চাচ্ছে এখন। এর কারণ কি? এখন একটা শূন্যতা বিরাজ করছে, স্থানীয় পর্যায়ে প্রতিনিধি নাই, পুলিশ ঠিকমতো কাজ করছে না, এইখানে তারা ঢুকে পড়ছে। কিন্তু আপনি যদি একটা মানে নির্বাচনের ব্যবস্থা করা যায়, সেখানে আপনি, এটা তো এমন না যে কোনো একটা যে চিহ্নিত আওয়ামী লীগার এবং ফ্যাসিবাদের নানাভাবে তারা সক্রিয় ছিল, তারা এসে ইলেকশনে কম্পিট করতে পারবে, এটা তো সম্ভব হবে না, কারণ সবাই তাদেরকে চেনে এবং তাদের বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ আছে। সুতরাং ইলেকশনটা হলে আপনার স্থানীয় পর্যায়ে যে এখন যে একটা শূন্যতা আছে এবং নানা ধরনের অরাজকতা ঘটছে, সেটা অন্তত জনপ্রতিনিধিরা ফিল্ডে থাকলে কিছু পরিমাণ এটা মানে ঠিক করা যাবে বলে আমরা মনে করছি। এবং তখন আপনি যারা আওয়ামী লীগের যারা পুনর্বাসিত হতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে এই স্থানীয় জনপ্রতিনিধি মানে কিন্তু তিনি একটা লিগ্যাল একজন ব্যক্তি, মানে তার একটা লিগ্যাল অথরিটি আছে, তিনি তখন অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জনগণের পাশে থাকতে পারবেন। গাজীপুরে এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে এই যে ছাত্ররা রাতের বেলা তাদের উপর হামলা হলো এবং একটা ছাত্র শহীদ হলো, এই একটা কাশেম নামে একজন লোক, তো তাদের কিন্তু হঠাৎ করে রাতে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না, পুলিশকে তারা ডেকে পায় নাই। তারপর তারা পরের দিন ডিসি এরা এসেছে পরের দিন, ডিসি এসপি এরা এসেছে পরের দিন। এরা তো প্রধানত সরকার এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, কিন্তু একজন স্থানীয় জনপ্রতিনিধি তার প্রধান কমিটমেন্টটা থাকে লোকাল পর্যায়ে নেতাকর্মীদের কাছে কিংবা জনগণের কাছে। এই সমস্ত নানা কারণে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা আমরা বলেছি যে পুরোটা একসাথে দেওয়ার দরকার নেই, কিন্তু কিছু জায়গায় অন্তত দিলে আমরা বুঝতে পারবো যে আসলে আওয়ামী লীগাররা এটার মধ্যে দিয়ে যারা যদি তারা ভেসে উঠতে চায়, তাহলে তারা চিহ্নিত হবে এই ঘটনার মধ্যে দিয়ে। এইটা এই বাস্তবতা। আওয়ামী লীগকে আসলে ডিল করার প্রসেস কি? মানে এখন আপনারা যেহেতু সবাইকে মানে বিচারের আওতায় আনতে যাচ্ছি আমরা, কিন্তু এটা বৃহৎ জনগোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে সমর্থক, মানে আপনারা কিভাবে ডিল করতে চান বিষয়টা? যারা আওয়ামী লীগ সমর্থক, রিডেমশন আর রিকনসিলিয়েশন যে কথাটা শুনছিলাম, সেই ক্ষেত্রে আসলে আপনাদের কি আদৌ কোনো অগ্রগতি আপনারা দেখতে না? পেয়েছেন? রিডেমশনটা তো আওয়ামী লীগের নিজের দিক থেকে তার দায় স্বীকার করতে হতো, সেটা তো আওয়ামী লীগ করছে না। বরং আওয়ামী লীগ এখনো বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করছে এবং এক ধরনের বাংলাদেশের জনগণের উপর একটা যুদ্ধ তারা চাপিয়ে দিতে চায়, ফলে তারা পরিষ্কারভাবে এখন একটা দেশ বিরোধী শক্তি। আওয়ামী লীগ প্রশ্নে অবস্থানগুলো খুব পরিষ্কার, একটা হচ্ছে রাজনৈতিক কাজ, একটা হচ্ছে আপনার আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া বিচারের মতো হতে হবে,
এবং সরকার বলেছে যে তারা বিচার মানে দ্রুত এগিয়ে নিতে। আমি বলবো যে কিভাবে আপনি বিচারটা করছেন সেটা আরেকটু প্রকাশ্য করা উচিত, আরেকটু দৃশ্যমান করা উচিত, জনগণ দেখা উচিত যে বিচারটা অন্তত আপডেটগুলো আসা উচিত। আমরা সেরকম আপডেট পাই না, বরং আমরা দেখতে পাই যে আইন মন্ত্রণালয় একটা কথা বলে, ট্রাইব্যুনাল আবার সেটা বিরোধিতা করে। এই ধরনের সমন্বয়হীনতা আছে মানে বিচার প্রশ্নে। আরেকটা জিনিস হচ্ছে রাজনৈতিক, আমাদের অনেকগুলো রাজনৈতিক শক্তি আছে মাঠে, বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, ছাত্ররা আছে, জাতীয় নাগরিক কমিটি আছে, অন্যান্য আরো ছোট ছোট দল আছে, এরা সবাই অভ্যুত্থানের পক্ষের। আওয়ামী লীগ যে কোনো জায়গায় দাঁড়াতে চাইলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিরোধ জি করতে হবে। ধন্যবাদ বাবুল ভাই। আজকে হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনের যে আহ্বায়ক, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন আগে বাতিল করতে হবে। তো এর আগে আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছিলাম, সম্ভবত বিএনপি মহাসচিবই বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার এখতিয়ার এখন অন্তর্বর্তী সরকারের নেই। আপনাদের এখন কি অবস্থান পরিবর্তন হয়েছে? নিবন্ধন বাতিলের পক্ষে বিপক্ষে আপনাদের আচ্ছা, ওই অবস্থান কি? বিষয়টা একটু পরে বলি। তুষার যে কথাটা বলেছে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, আসলে স্থানীয় সরকার নির্বাচন যুগ যুগ ধরে আমরা দেখতেছি এখানে আওয়ামী লীগ আর বিএনপি সব একাকার। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল থাকে না, কিন্তু আওয়ামী লীগের যে লোকটা চেয়ারম্যান ছিল ও যদি পলাতক থাকে, ওকে আপনি ডেকে আনবেন স্থানীয় সরকার নির্বাচনে। যারা এখানে প্রভাবশালী মানে দলীয় রাজনীতি করবে, অন্য দলের যারা নির্বাচন করবে, ওকে ডেকে আনবেন, জামায়াতের ডেকে এনে ওর ভোটটা আপনি চাইবেন। তার মানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার একমাত্র দ্রুততম সময় এবং বাস্তবতা হলে স্থানীয় সরকার নির্বাচন আপনি ডেকে আনেন। আমি নিশ্চিত এখানে যারা আওয়ামী লীগের কম অপরাধী বা একটু অপরাধ কম করেছে, চেয়ারম্যান নির্বাচন করেছে, হেরেছে, বা লোকাল আওয়ামী লীগের নেতা, তিনি একটা স্টেক হোল্ডার, তিনি একটা সম্পদের মালিক, তার একটা আত্মীয় গোষ্ঠী আছে, তার একটা সামাজিক প্রতিপত্তি আছে। আপাতত তিনি হয়তো বেকায়দায় আছেন, পলাতক আছেন। আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন, যিনি চেয়ারম্যান নির্বাচিত হবে ও ডেকে ডেকে তারা আনবেন। আপনি না আনলেও সে আনবে, সে না আনলে আমি আনবো। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। তার মানে আওয়ামী লীগকে সবচাইতে দ্রুততম সময়ে আপনি ওখানে প্রতিষ্ঠিত করার একটা ফন্দি হলো এই স্থানীয় সরকার নির্বাচন। এটা আমার বক্তব্য। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে কি আওয়ামী লীগের নিবন্ধন নেবেন, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট যে আওয়ামী লীগ রাজনীতি করবার কোনো নৈতিক অধিকার হারিয়েছে। এটা সত্য। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবার কোনো নৈতিক অধিকার নাই, এবং অধিকার আওয়ামী লীগ হারিয়েছে। আমরা সেটা চেয়েছি, যেটা একটা লিগ্যাল জুডিশিয়ারিং প্রসেসের মধ্যে দিয়ে হলে সেটা মানুষের জন্য ভালো হবে, এবং সেটা গ্রহণযোগ্য হবে, এবং সেটা দেখতেও সুন্দর লাগবে। কারণ আমাদের বিগত দিনের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। বাট আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, এই বিষয়ে আমরা অকমত। এখন আওয়ামী লীগ রাজনীতি করবে না, এটাকে আমি লাঠি নিয়ে দাঁড়াই থাকবো? হ্যাঁ, বা এটা কি প্রশাসনিক আদেশে হইলে জিনিসটা সুন্দর দেখা যাবে না, ভালো দেখা যাবে না, বা এর ফল বিগত দিনে ভালো হয়নি। সেই আলোকে অভিজ্ঞতার এলাকা আমরা বিষয়গুলো বলেছি। নিবন্ধন বাট বাতিলের আওয়ামী বিপক্ষে লীগকে প্রতিষ্ঠা করার পেছনে রাজনীতি করার কোনো অধিকার, নৈতিক ভিত্তি আছে সেটা আমরা মনে করছি না। আমরা বিচারটাকে অগ্রাধিকার দিচ্ছি, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সেটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হলে বেস্ট হবে। জি সরোজ তুষার, আপনার কাছে প্রশ্ন দুইটা। একটা হচ্ছে যে আপনাদের এই হাসনাত আবদুল্লাহ আজকে বলেছেন যে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে। বিএনপির পক্ষ থেকে এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে তারা একটি নিয়মতান্ত্রিক উপায়ে করতে চায়, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, এটা তারা স্বীকার করে নিচ্ছে। এটা একটা প্রশ্ন। আপনাদের কেন মনে হয় যে নিবন্ধন বাতিল করার প্রয়োজন, এবং বিএনপির সঙ্গে আপনাদের দ্বিমত কি কি বিষয় এটা বলেন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত, কারণ আওয়ামী লীগকে একটা যেন তেন বিরোধী দল না, যারা একটা ধরা যাক দুর্নীতি করেছে, কিছু মাত্রায় স্বৈরাচারী আচরণ করেছে, এবং তারা এখন বিরোধী দল আছে, সেইটার ক্ষেত্রে যে ধরনের অবস্থান, আর এই আওয়ামী লীগ যারা একটা গণহত্যা করেছে, এবং গণহত্যা শুধু করে থেমে থাকে নাই, এখনও তারা টার্গেটেড কিলিং করার চেষ্টা করছে, এবং এখনও তারা দেশের বিরুদ্ধে একটা গৃহযুদ্ধ চাপিয়ে দিচ্ছে, এরকম একটা দল। এটা একটা পুরোপুরি একটা সন্ত্রাসী সিন্ডিকেট, এটাকে আর কোনো সাধারণ রাজনৈতিক দল হিসেবে দেখা যায় না। এই দলের ক্ষেত্রে ছাত্ররা যে নিবন্ধন বাতিলের জায়গায় দাবি তুলেছে ছাত্র নেতারা, এটা তারা আজকে মানে শুরু থেকে কিন্তু তারা এই দাবিটা করেনি, আজকে তারা এটা করতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের ছাত্র কর্মীরা, সংগঠকরা আক্রান্ত হচ্ছেন, জীবন দিচ্ছে এখনো। অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থান করেছে তারা এখনো জীবন দিচ্ছে। তো সেক্ষেত্রে তো এই ধরনের পজিশন তাদের অনেক সময় হার্ডলাইনে যেতে হতেই পারে, এবং সেটা তারা এখন করছে। আর জুডিশিয়াল প্রসেসে আমাদের তো এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আপনি জুডিশিয়াল প্রসেসই করেন, যে কোনভাবে সংগঠনকে নিষিদ্ধ করার বা সংগঠনের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়াটা কি, সেটা এখন দরকার। আইন না থাকলে আইন করতে হবে, কিন্তু আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে মানে কামব্যাক করতে কোনো সুযোগ নাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটি, সেটা হচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ যেটি বা জুলাই চার্টার যেটি, সেটি প্রণয়ন করা হবে। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, ঐক্যমত্য কমিশনের যিনি কো চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ, তিনিও বলেছেন। তার মানে আরও 6 মাস। আপনারা একটা সময় বেঁধে দিয়েছিলেন যে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন মানে ঘোষণা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের দাবিটা কি আসলে খুব বেশি হঠকারী ছিল কিনা সে সময়, আপনি কি মনে করেন? কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে ছাড়া তো এটা করা সম্ভব না। আচ্ছা, এটা মোটেও হঠকারী ছিল না। কেন হঠকারী ছিল না? কারণ হচ্ছে যে সরকার যদি হঠকারী হয়, তো সরকার কেন বলেছে যে সরকার এটা করবে? এবং রাজনৈতিক দলগুলো তো বিএনপি তো প্রস্তাবও দিয়েছে তারা প্রোক্লেমেশনে কি কি চায়, তাহলে বিএনপিও কি হঠকারিতা করছে?
ঘটনা সেখানে না, প্রোক্লেমেশন নিয়ে কোনো একটা অজানা কারণে বিএনপির মধ্যে একটা ভয় আছে, যে কারণে এটা আটকে আছে। আদারওয়াইজ তো এটা যখন সরকার বলার পর এটা হচ্ছে না কেন? আর এখন তাহলে আপনি চার্টার যে করতে যাচ্ছেন, চার্টার কিন্তু প্রোক্লেমেশনেরই একটা আরো পূর্ণাঙ্গ আরো রূপ। বিস্তারিত একই কথা তো, আপনি তাহলে চার্টারে একমত হচ্ছেন এবং ইউনূস সাহেব কিন্তু বলছেন যে আপনি নির্বাচন হবে, যাই হবে তাই হবে, এই চার্টার আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং এটা লিগ্যালি আমরা আমাদের দিক থেকে আজকে দাবি করেছি যে এটাকে লিগ্যালি যেন এটা বাইন্ডিং হয়। 3 জোটের রূপরেখা, তখন কিন্তু বিএনপির জোট, আওয়ামী লীগের জোট, বামপন্থীদের জোট 90-এর আগে তারা যে 3 জোটের রূপরেখা দিয়েছিল, অনেক ভালো ভালো কথা বলেছিল, ওটা বাস্তবায়ন হয়নি কেন জানেন? এক প্রধান কারণ হচ্ছে এটা লিগ্যালি বাইন্ডিং ছিল না। পরবর্তীতে প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে ভায়োলেট করেছে। এই কারণে এখন হচ্ছে আপনার এই চার্টারটাকে লিগ্যালি বাইন্ডিং করতে হবে, যেন এটা প্রত্যেকটা দল মানতে বাধ্য থাকে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে 3 ধাপের কথা আমি বললাম, কিছু কিছু এই সরকারই করে যাবে এবং বাকিটা। আর চার্টারটা তো সেটাইকেই আমরা চার্টার বলবো, যেটা সকল পক্ষ একমত হচ্ছে, সেটাই কিন্তু চার্টার। শুধু পার্থক্যটা হচ্ছে যে আমরা বলছি এটাকে লিগ্যালি বাইন্ডিং করতে হবে এবং এখানেই আপনি ঠিক আছে প্রোক্লেমেশন নানা কারণে হচ্ছে না হওয়াটা আমি মনে করি সরকারের ব্যর্থতা, কারণ সরকার কথা দিয়েছে করবে, না করলে এটা তারা আসলে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। চার্টারের মধ্যেই প্রোক্লেমেশনের প্রসঙ্গটা আসতে পারে, কারণ আপনাকে তো একটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে কিন্তু না, সেটাই প্রোক্লেমেশনের একটা বিস্তারিত রূপ এটা হচ্ছে, এবং এটাকে লিগ্যালি বাইন্ডিং করেন যেন পরবর্তী নির্বাচিত সরকারও এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকে। কারণ এটা তখন ওই নির্বাচিত সরকার কিন্তু বলতে পারবে না যে আমরা এটা অমুক জিনিসটার সাথে একমত না, কারণ তারা কিন্তু আগে এখন কিন্তু এটার সাথে একমত হয়েই চার্টারটা হচ্ছে। তখন নির্বাচিত সরকার গিয়ে ওটা করতে বাধ্য থাকবে, মানে তাকে এটা করতে হবে, এটাকে লিগ্যালি বাইন্ডিং করতে হবে, আমি সেটাই বলতেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন বাবুল ভাই, যেমনটি বলছিল সরার তুষার যে প্রোক্লেমেশনে বিএনপির একটা ভয় আছে, ভয়টা কি? আর একটা খুবই সম্পূরক প্রশ্ন, সেটি হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই চার্টার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আগামী নির্বাচন জুলাই চার্টারের অধীনেই হবে। তো ছাত্ররা যখন জুলাই প্রোক্লেমেশন দাবি করেছিল জানুয়ারিতে বা ডিসেম্বরের 31 তারিখে, তখন আসলে বিএনপির মেনে নিলে কি নির্বাচনটা কি আরো দ্রুত হতো না? আচ্ছা, আপনি সবকিছুকে নেতিবাচকভাবে দেখার কি কারণ আমি জানি না। হ্যাঁ, জুলাই কি চার্টার বা প্রোক্লেমেশন, এগুলো তো দীর্ঘ আলোচনার বিষয়। সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে চার্টার কি, প্রোক্লেমেশন কি, হ্যাঁ, এগুলো তাদের কোনো আগ্রহ নাই, বুঝবেও না। যাক, সেটা ঠিক আছে, আমরা তো বুঝি এটা কি। এখন আপনি একটা চার্টার ঘোষণা করবেন, বিএনপি কি বলেছে এই চার্টার আমরা মানি না? বিএনপি বলেছে চার্টারটা একতরফা হইলে হবে না। এই বিষয়গুলো আপনাকে অনুধাবন করতে হবে। এই চার্টারের মধ্যে আপনি কি চান সেই বিষয়গুলো আপনি পরিষ্কার করেন। আমরা বলছি এই চার্টারের মধ্যে আমাদের বিগত দিনের 16 বছরের লড়াই সংগ্রামের একটা অংশ থাকতে হবে, ইতিহাসটা থাকতে হবে। আমরা বলছি এই চার্টার মুক্তিযুদ্ধকে ওন করে করতে হবে, এই চার্টার বিগত সমস্ত আন্দোলনকে ওন করে করতে হবে, বা প্রোক্লেমেশন আপনি যাই বলেন। তো এটার মধ্যে আপনি নেতিবাচক কি খুঁজে পেলেন সেটা আপনি আলোচনা করেন, ঐক্যমত্যে আসেন, কোনো অসুবিধা তো নেই। আমরা বলছি এই চার্টারকে আমরা প্রতিহত করবো, এই চার্টার আমরা হইতে দেবো না, বা এই প্রোক্লেমেশন আমরা হইতে দেবো না, এটা তো হয়নি। এখন ভালো একটা আলোচনায় আসছে। আমরা যেটা বলছি, এই যে সমস্ত রিপোর্ট এসছে, সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করছেন, আপনি আলোচনা করে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে বা যাই আসছে, বা চার্টার আপনি যেটা তৈরি করবেন, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যেগুলো ঐক্যমত হবে সেই বিষয়গুলো একটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে, বাকি যে আলোচনা যে জায়গায় এগুলো থাকবে সেইগুলো আপনারা আলোচনা করে কাছাকাছি অধিকাংশ রাজনৈতিক দল যে বিষয়গুলোকে ঐক্যমত পোষণ করবে, সেইটা আপনি একটা চার্টার রূপে, যে তারা নির্বাচিত হবে তারা এই চার্টার অনুযায়ী আগামী দিনে সংস্কার করবে বা বাস্তবে। এটা নিয়ে তো কোনো দ্বিমত আছে সেটা আমি মনে করছি না, বা কোনো যুদ্ধও নাই। আপনি আর আমি শত্রু হব কেন? আপনারা একটা আন্দোলনের নেতৃত্বে রক্ত ঝরিয়েছেন, আমরাও রক্ত ঝরিয়েছি। আপনারা বিগত আন্দোলনে কম বেশি অবদান রেখেছেন, আমরাও রেখেছি। তো আমাদের সম্মিলিত শক্তির মধ্য দিয়েই তো আমাদের অর্জনটা যদি বিফলে যায় আমাদের অনৈক্যের কারণে, বা আমাদের সিদ্ধান্তহীনতার কারণে, বা আমাদের ভেদাভেদের কারণে, তো সেটা তো দুর্ভাগ্যজনক হবে, সেটা তার ফ্যাসিস্টরাই লাভবান হবে। আমি অনৈক্য নেতিবাচকভাবে কোনো কিছু দেখছি না। হ্যাঁ, এমন তো আর কোনো কিছু হয়নি যে একটা বিবাদ বিসম্বাদের পর্যায়ে চলে গেছে। একটা হয়নি, নিশ্চয়ই হবে, একটা চার্টার হতে পারে, কোনো অসুবিধা তো নাই। এই আলোচনা শুরু হয়েছে এবং আমি মনে করছি কোনো কিছু একেবারে নেতিবাচকভাবে চলছে এরকম না, পজিটিভলি আগাচ্ছে আশা করি। জি, একটা প্রশ্ন তো অবশ্যই আসে যে আপনার কিছু অ্যাড করার আছে কিনা, তার আগে আমি ছোট্ট করে 30 সেকেন্ডে জানতে চাবো যে আপনারা আসলে সবগুলোই যে দাবিগুলো তুলেছিল ছাত্রদের পক্ষ থেকে, সবগুলোই কি একটু বিরোধিতা করেছে কিনা বিএনপি? মানে যেমন ধরেন রাষ্ট্রপতি অপসারণের একটা দাবি তারা তুলেছিল, তারা জুলাই প্রোক্লেমেশনের দাবি তুলেছিল, তারা সংবিধান। আচ্ছা, আমি তো একটা রাজনীতি করি, জি, আপনার সব কথার সাথে আমি কি একমত হব? তার মানে আমি তো আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি। আপনি রাষ্ট্রপতি অপসারণ করলে আমি কোনো যে ব্যারিকেড দিতাম, বা আপনার বিরুদ্ধে অবরোধ করতাম, হরতাল করতাম, না আপনার বিরুদ্ধে বিক্ষোভ করতাম, সেটা আমরা করি না। আমরা বলেছি যে এটা আমরা এই প্রক্রিয়া আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি না এই কারণে যে এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যেতে পারে, বা আবার অরাজকতা বেড়ে যেতে পারে, বিশৃঙ্খলা। তখন একটা সংকটময় অবস্থা ছিল দেশের মধ্যে, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, প্রতিবেশী রাষ্ট্রের একটা ষড়যন্ত্র ছিল, একটা অস্থিরতা ছিল। এই বিষয়গুলো অনুধাবন করা একটা দায়িত্বশীল রাজনীতিক হিসেবে আমরা ওইটা বলেছিলাম।
30 সেকেন্ড। না কিন্তু ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে বিএনপি অনেক কিছু চায় নাই বলেই অনেক কিছু হয়নি। এটা আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ইস্যুতে তখন অপসারণ এমন সরকার কিন্তু বিএনপির বাইরে গিয়ে করতে চায়নি, এবং বিএনপি স্ট্রংলি তখন বলেছে যে আমরা চাই না যে রাষ্ট্রপতি অপসারণ ঘটুক, এবং সেটাই ঘটেছে। তো সেই কারণে এটা তাই বলে আমাদের সাথে বিএনপির কোনো শত্রুতা আছে সেটা না, আমাদের কিছু দ্বিমত আছে, সেই দ্বিমত নিয়ে আমরা কথাবার্তা বলছি, এক টেবিলে বসছি। এটা এখনকার সৌন্দর্য, এখনকার বিউটি। কিন্তু যেটা হচ্ছে যে আমি মনে করি সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে 5 তারিখের পরের এই যে সংস্কার কার্যক্রম বা বাংলাদেশকে আমরা যেখানে নিয়ে যেতে চাচ্ছি দেশ হিসেবে, এটার নেতৃত্ব বিএনপিকে দেওয়া উচিত। বিএনপি দলীয় স্বার্থের বাইরে এসেও জাতীয় স্বার্থটাকে প্রাধান্য কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।